আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভয়াবহ করোনার সংক্রমণ, 7 দিনের লকডাউনে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ। করোনাকালে বেড়েছে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, বন্ধ হয়নি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা বেচা। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, আছড়ে পড়বে বুধবার। ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তৈরির সম্ভাবনা নেই বললেন তথ্যমন্ত্রী। পাসপোর্টে পরিবর্তনে বিএনপির সমালোচনা। এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কুষ্টিয়া থেকে ইসলামী বক্তা মুফতি আমির হামজা গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাল থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত এক সপ্তাহে জেলায় করোনার সংক্রমণের হার বেড়ে 55% হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন মইনুল হাসান। করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমে আসায় যখন মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসছিল, ঠিক তখনই ভয়াবহ খবর এসেছে ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে। এক সপ্তাহে জেলায় করোনা পরীক্ষায় 55% শরীরে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। রোববার সকাল থেকে 24 ঘন্টায় 95 জনের নমুনা পরীক্ষা করা হয়, তার মধ্যে 59 জন করোনা পজিটিভ। এমন খবরে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। সংক্রমণ ঠেকাতে 11 দফা নির্দেশনা দিয়ে জেলায় এক সপ্তাহে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। রাত 12টা থেকে পরবর্তী 7 দিন অর্থাৎ 30শে মে পর্যন্ত আমরা এই জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করছি। লকডাউনের ভিতরে জরুরি পরিষেবা ছাড়া 3 হুইলার, মোটরসাইকেল, বাস, ট্রাক সবকিছু বন্ধ থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয় পণ্য সোনা মসজিদ দিয়ে যে সকল ট্রাক চলাচল করছে জরুরি পণ্য নিয়ে তারা চলাচল করতে পারবে। জেলা কর্মকর্তারা বলছেন, সোনা মসজিদ স্থলবন্দর সহ সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত এবং ঈদের সময় ঢাকা থেকে আসা লোকজনের মাধ্যমেই ভয়াবহ সংক্রমণ ছড়িয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি বাড়ির বাইরে যাবে না। কোনো পেশেন্ট নিয়ে ছাড়া কোনো প্রকার অন্য ধরনের কোনো গাড়ি বাড়ি থেকে বের হবে না। একটি নির্দিষ্ট জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আম বেচা কেনা করা যাবে, আম পরিবহন করা যাবে। সকল প্রকার হাট বন্ধ থাকবে, সকল প্রকার বাজার বন্ধ থাকবে। তবে মুদিখানা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আছে, যেভাবে আমরা ইতিপূর্বে করেছি সেইভাবে খোলা থাকবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত 300 জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। মইনুল হাসান, এটিএন বাংলা। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে এক সপ্তাহে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া 547 জন বাংলাদেশি। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 9 জন নারী ও পুরুষ। মৃত্যু হয়েছে একজন নারীর। ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার বিশেষ উদ্যোগ নেওয়ার পর গত 17 মে থেকে দর্শনার জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশিরা আসতে শুরু করেন। পরে তাদেরকে বিশেষ পরিবহনযোগে সরকারি 4টি প্রতিষ্ঠান ও 4টি বেসরকারি হোটেলে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। করোনা শনাক্ত 9 জনকে রাখা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে। করোনায় মৃত্যুহার কিছুটা কমলেও এখনও বাড়তির দিকে সংক্রমণ। গত 24 ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,401 জনে। মৃতদের মধ্যে 21 জন পুরুষ ও 4 জন মহিলা। এর মধ্যে 41 থেকে 60 বছরের মধ্যে 11 জন আর 60 ঊর্ধ্ব 13 জন। সবশেষ 24 ঘন্টায় 17,683টি নমুনা পরীক্ষায় 1,441 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগের সংখ্যা দাঁড়ালো 7,90,521 জনে। শনাক্তের হার 8.15%। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 834 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধ বাড়ায় 4 সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল দেয়নি নির্বাচন কমিশন।
কমিশন সভা শেষে স্থির সচিব হুমায়ুন কবির খন্দকার একথা জানান। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা 14, লক্ষ্মীপুর 2, সিলেট 3 এবং কুমিল্লা 5 আসনের উপনির্বাচন জুলাইয়ের মাঝামাঝিতে করার চিন্তা করা হচ্ছে। আগামী 2 জুন কমিশন সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইউনিয়ন পরিষদ সহ অন্যান্য নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে ওই দিন। ফুল কমিশন একমত হয়েছে, যেহেতু সরকার লকডাউন 30 তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে এবং মিড জুলাইতে যদি সংসদের এই 4টি আসনে উপনির্বাচন করতে হয় তাহলে যথেষ্ট পরিমাণে সময় আছে। এই জন্য মাননীয় কমিশনার বৃন্দ একমত হয়েছেন যে আমরা 2 তারিখে বসে সিদ্ধান্ত নেব মিড জুলাইয়ের কোন তারিখে আমরা ইলেকশন করব। করোনাকালে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বেড়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসপাতালগুলোতে যেমন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, তেমনি প্রেসক্রিপশন ছাড়াই এই ওষুধ কেনা অব্যাহত আছে। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে অ্যান্টিবায়োটিক সেবনও রোগ সারবে না বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। করোনায় আক্রান্ত হয়ে যাদের শরীরে বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে তাদের চিকিৎসায় একের পর এক অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ দেওয়ার ঘটনা ঘটেছে। তাদের অনেকেই হয়তো সুস্থ হয়েছেন, তবে দীর্ঘমেয়াদে এসব ওষুধের ক্ষতিকর প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কোভিড চলাকালীন সময়ে শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বজুড়েই অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়েছে। এটা একটা ঢালাও রিপোর্ট। বাংলাদেশ তো 4-5টি অ্যান্টিবায়োটিকের ব্যবহার অসম্ভব বেড়েছিল। মানুষ মুড়িমুড়কির মতো ঘরে বসে খেয়েছে এবং হাসপাতালে ভর্তি রোগীরাও ঢালাওভাবে 2-3টে অ্যান্টিবায়োটিক ঢালাওভাবে পেয়েছে। এবং আমরা অ্যান্টিসিপেট করছি কোভিড শেষ হয়ে আসলে এই মহামারীর পরের মহামারীটি হবে রেজিস্ট্যান্সের মহামারী। পাইপলাইনে কোনো অ্যান্টিবায়োটিক নেই। আমাদের গবেষণা উপলব্ধ নতুন অ্যান্টিবায়োটিক আসেনি গত 10 বছর, আসার সম্ভাবনা আছে 2খানা থেকে 3খানা অ্যান্টিবায়োটিক আগামী 10 বছরে। আপনি অপ্রয়োজনীয় যখন অ্যান্টিবায়োটিকটি ইউজ করছেন, সময় আসবে যখন আপনি ক্যান্সারে হয়তো মারা যাবেন না, কিন্তু ইনফেকশনে মারা যাবেন, কারণ আপনার হাতে কোনো অ্যান্টিবায়োটিক থাকবে না দেবার মতো। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা বড় ধরনের দুশ্চিন্তার বিষয় এখন। শুধু হাসপাতালেই নয়, ফার্মেসি থেকেও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করছেন বহু মানুষ। এতে ভয়াবহ সংকটের আশঙ্কা করছেন চিকিৎসকরা। ফেসবুক বা ইউটিউব বা লাইভে এসে যদি কেউ অ্যান্টিবায়োটিক, তারপর গাইডলাইনে যে সমস্ত ওষুধ নাই সেটাকে প্রমোট করে, তাহলে সেটার কেন আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি না, কেন ডিজিটাল আইনে সেটাকে আমরা ধরছি না? শুধুমাত্র অ্যান্টিবায়োটিকের লেবেল, প্যাকেট এবং ট্যাবলেট ক্যাপসুলগুলোর রং লাল করে দেওয়া হবে। মানুষের নিজ দায়িত্ব হচ্ছে উনি পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক কিনবেন না, দোকানদার প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন না, ওষুধ কোম্পানিগুলো ডাক্তার ছাড়া অন্য কারোর কাছে অ্যান্টিবায়োটিকের প্রমোশন করবেন না, হাসপাতালগুলো নিজস্ব অ্যান্টিবায়োটিক গাইডলাইন মেনেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, জাতীয়ভাবে গাইডলাইন থাকবে। ওষুধ সেবনের প্রবণতা কমিয়ে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরামর্শ চিকিৎসকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রায় 2 মাস পর আবার শুরু হলো দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক আসন খালি রেখে 60% বেশি ভাড়ায় দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু হয়েছে। গণপরিবহন চালু হয় অনেকেই রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। লকডাউনের আদলে সরকার ঘোষিত বিধিনিষেধের 50তম দিনে চালু হলো সব ধরনের গণপরিবহন। সদরঘাট লঞ্চ টার্মিনাল ফিরেছে আবারও আগের রূপে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ঘাটে বেড়েছে 1/2 লঞ্চ। রাজধানীর বিভিন্ন আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। অর্ধেক আসন খালি রাখার শর্তে গত 30 মার্চ 60% ভাড়া বৃদ্ধির অনুমতি দেয় বিআরটিএ। তবে 5 এপ্রিল বন্ধ হয়ে যায় বাস চলাচল। এদিকে 49 দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল করছে। সরকার খুব ভালো প্রস্তুতি নিয়েছে, যেহেতু আগেই করার দরকার ছিল, করে নাই, এখন করছে, তো মোটামুটি ভালোই হয়েছে। ইনশাল্লাহ ঠিক মতো যাইতে পারবো। অনেক কষ্ট গেছে, সিএনজি দিয়ে গেছি, বালাকাইতে বাসে গেছে, অনেক টাকা খরচ করে গেছে। কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী জানান, টিকিট ছাড়া কোনোভাবেই স্টেশনে ঢুকতে দেওয়া হবে না, এতে স্বাস্থ্যবিধি মানা সহজ হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অর্ধেক যে একটা সিট খালি রেখে এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক অর্থাৎ 56-28 চড়া এই ট্রেন আমরা
আজ থেকে চালানো শুরু করেছি। রেলমন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে দেশের সব স্টেশনে নির্দেশনা দেয়া আছে। করোনা মহামারীর মধ্যে সরকারি বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ার কারণে আবারও বাস ট্রেন চালু হওয়ায় অনেকেই রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। প্রথম দিনে যাত্রীচাপ অনেকটাই কম ছিল বলে স্বাচ্ছন্দ্যেই রওনা হতে পেরেছেন তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে লঘুচাপ ইয়াস। বুধবার রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে এই ঝড়টি, যার প্রভাবে দেশ জুড়ে শুরু হয়েছে অসহ্য গরম। ভারতে এই ঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন এই ঝড়ে বাংলাদেশের বড় কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সাগরের নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের কারণেই মূলত দেশ জুড়ে হচ্ছে প্রচণ্ড তাপদাহ। আবহাওয়া অধিদপ্তরের চার্টে তাপমাত্রা 36 বা 38 ডিগ্রি সেলসিয়াস দেখালেও বিশ্বের নামকরা ওয়েদার সাইটগুলো বলছে সোমবার ঢাকায় অনুভূত তাপমাত্রা ছিল রেকর্ড 46 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপ ইয়াস ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সোমবার বিকেলে চট্টগ্রাম বন্দর থেকে 775 কিলোমিটার দূরে ছিল। আবহাওয়াবিদরা জানান, উড়িষ্যার মাঝামাঝি এলাকায় বুধবার দুপুরে আছড়ে পড়বে এই ঝড়টি, তারপর আসতে পারে খুলনা উপকূলের দিকে। সমগ্র বাংলাদেশের উপকূল এবং সকল সমুদ্র বন্দরগুলোকে কিন্তু আমরা 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছি, যেন প্রত্যেকের নিজ নিজ অবস্থানে থেকে নিজেদেরকে প্রস্তুত রাখে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অবশ্য জানান, ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে বড় কোনো আশঙ্কা নেই বাংলাদেশের। দিকটা হলো উত্তর পশ্চিমাংশে উড়িষ্যার দিকে। যদি এর গতিপথ একই রকম থাকে তাহলে বাংলাদেশ উপকূলে আপাতত এর ক্ষতির কোনো প্রভাব হবে না বলে আমরা আশা করছি। ওদিকে ক্রমেই ভারতের উপকূলের কাছাকাছি চলে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। ফণী বা আমপান থেকেও এবারের ঘূর্ণিঝড়টি বেশি ধ্বংসাত্মক হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 72 ঘন্টা ধরে চলবে এটা সিভিয়ার সাইক্লোন ঝড়। আমরা এখন থেকে চেষ্টা করছি ইভাকুয়েট করা। সেনা, নৌ এবং উদ্ধারকারী বাহিনীর 51টি দলকে আগামী 48 ঘন্টার নজরদারি করতে বলেছেন তিনি। প্রস্তুত করা হয়েছে 4000 সাইক্লোন শেল্টার। ভারতীয় উপকূল থেকে অন্তত 10 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। ইসরায়েলের সাথে ভবিষ্যতে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, নতুন পাসপোর্টে যে পরিবর্তন এসেছে সেটি ইন্টারন্যাশনাল নর্মসের কারণে। সচিবালয় নিজ কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিনামূল্যে লাশবাহী ফ্রেজিং গাড়ি প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। কোনোভাবেই এতে ইসরায়েলের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, কারণ ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন, বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধই থাকবে, বন্ধই থাকবে। একই সাথে ইসরায়েলি পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে আসাটাও বন্ধ থাকবে। বাংলাদেশের পাসপোর্ট থেকে ভ্রমণ নিষেধাজ্ঞায় ইসরায়েলের নাম সরিয়ে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতায় সরকারের নীতিহীন অবস্থান প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এবার ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে সরকার সুস্পষ্ট কোনো অবস্থান নেয়নি। সরকার ফিলিস্তিন নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে কেবলমাত্র একটি দায়সারা গোছের বিবৃতি প্রদানের মধ্যেই নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে। এমনকি ইসরায়েলি বিমানের মুহুর্মুহু হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে যখন ফিলিস্তিনের গাজা নগরী মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হয়েছে, যা হতাশ করেছে গোটা বিশ্ব বিবেককে। বাংলাদেশি পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা সংক্রান্ত ঘোষণা তুলে নেয় দুঃখ প্রকাশ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। বাংলাদেশের কাছে এটা অপ্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেন তিনি। নিজ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে যে অনুদান পাঠানো হচ্ছে ফিলিস্তিনিবাসীর জন্য এই অর্থ দিয়ে চিকিৎসা সরঞ্জাম ক্রয় করা হবে। বাংলাদেশ যেভাবে এই দুঃসময়েও ফিলিস্তিনিবাসীর পাশে দাঁড়িয়েছে তাতে ফিলিস্তিন বাংলাদেশের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ বলেও জানান ইউসুফ রামাদান। I did not receive this news, frankly speaking, with happiness or with joy.
I received it, I was sad to see the news. Even though I thank the Honorable Foreign Minister who tried to explain the situation and to clarify the position of Bangladesh, I thought that it should not have been done because at least the blood of our children is not dried yet. করোনায় নতুন করে দরিদ্র, কর্মহীন এবং বেকার হওয়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে 2021-22 অর্থ বছরের বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে কর্মসংস্থান হয় এমন খাতে বরাদ্দ বাড়িয়ে বাস্তবায়নে মনিটরিং জোরদার করতে হবে। বাজেটে বিনিয়োগ এবং অবকাঠামো খাতে বিশেষ নজর থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শরফুল আলমের রিপোর্ট। করোনা মহামারীর প্রভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি। গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির তথ্য অনুযায়ী করোনায় দেশে নতুন করে দরিদ্র হয়েছেন 2,45,00,000 মানুষ। গত মার্চের হিসাব অনুযায়ী দেশে দরিদ্র মানুষ মোট জনসংখ্যার 14.75 ভাগ। এমন বাস্তবতায় আসছে 2021-22 অর্থ বছরের বাজেট। বড় লক্ষ্য হওয়া উচিত এই বর্ধিত দারিদ্র্য কমিয়ে আনার বাজেট। আমরা মনে করি যে সেই লক্ষ্যে সরকারের বাজেট কাঠামোর ভিতরে উল্লেখযোগ্যভাবে তার রাজস্ব কাঠামো এবং তার এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির কাঠামো সেভাবে বিন্যস্ত থাকা দরকার। অনেকগুলো চাকরি হারিয়েছেন, তারপরে আমাদের ইনফর্মাল সেক্টর এবং আমাদের ছোট ছোট উদ্যোক্তা যারা, তাদের জন্য একটি বিশেষ বরাদ্দ থাকবে। এই বরাদ্দ বাস্তবায়ন করা এবং সেটার জন্য সঠিক কমপ্লায়েন্স এবং মনিটরিং করা। এবারও অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে বাজেট হতে যাচ্ছে। তবে বেশি কর্মসংস্থান হয় এমন খাতে বিশেষ বরাদ্দের ইঙ্গিত দিয়েছেন নীতি নির্ধারকরা। ছোট ইন্ডাস্ট্রি এইরকম, তাদের হোটেল, রেস্টুরেন্ট বিশেষ করে এখানে কিছু চাকরিচ্যুতি হয়েছে। এগুলোর জন্য সরকারও তো ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 40 লাখ পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কত সংখ্যাটা হয়তো মনে 3 নগদ সহায়তা দেবেন, আরও নগদ সহায়তা হয়তো কিছু আসবে। সরকার কাছে থাকতে চায়। অপ্রাতিষ্ঠানিক খাতে যারা সরকারি সহায়তা পান না তাদেরকেও এবারের বাজেটে যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। বিকেলে কুষ্টিয়া অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা এবং উগ্রবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। রাজশাহীর কাটাখালী ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত ও অন্তত 15 জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী হানিফ পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা বাঘা উপজেলাগামী আফিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আফিয়ার চালকের মৃত্যু হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কাজল ভূঁইয়াকে জাফলং সীমান্ত থেকে গ্রেফতার করেছে সিআইডি। 13 মে অভিযুক্ত কাজল ভূঁইয়া স্ত্রী ডলি বেগমের গায়ে পেট্রোল নিক্ষেপ করে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। 5 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ডলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে ডলি বেগমের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছে কাজল ভূঁইয়া। সিআইডি জানায়, কাজল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে 13টি মাদক মামলা সহ 19টি মামলা রয়েছে। এই পলাতক আসামিকে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বের টিম তারা জাফলং সীমান্ত থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে আমরা ওই আসামির নিকট জানতে পারি যে তার ভাতিজা, যেহেতু 2 নম্বর আসামি মামলার, সেই ঢাকার দিকে রয়েছে এবং তার ভাতিজাকে ধরার জন্য অভিযান পরিচালনার জন্য তাকে ঢাকায় নিয়ে আসি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। খাজনা সহ জমির অন্যান্য ফি এখন থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও পরিশোধ করা যাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সৈফুজ্জামান চৌধুরী। সচিবালয়ে মোবাইল ব্যাংক পরিষেবা কয়েকটি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা সই অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, এই চুক্তির মাধ্যমে বিকাশ, নগদ এবং উপায় গেটওয়ে ব্যবহার করে ভূমি উন্নয়ন কর, মিউটেশন চার্জ এবং খতিয়ান ফি সহ এই সংক্রান্ত সকল ফি পরিশোধ করা যাবে। এজন্য কাউকে ভূমি অফিসে যেতে হবে না।
ভবিষ্যতে এই সেবার আকার আরও বড় হবে বলেও জানান ভূমিমন্ত্রী। জনগণকে তাদের দৌড়গড়ায় সেবা পৌঁছে দেওয়া, সেবা পৌঁছে তার ফিজিক্যালি গিয়ে আমরা সেবা পৌঁছাতে পারবো না, অবভিয়াসলি ইট হ্যাজ টু বি থ্রু ডিজিটাল প্রসেস। আলহামদুলিল্লাহ আমাদের এই ডিজিটাল প্রসেসটা খুবই এফেক্টিভ হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে আবারও হজের আনুষ্ঠানিকতা শুরুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বিশ্বের সব দেশের নাগরিকরা এবছর স্বাস্থ্যবিধি মেনে হজ পালন করতে পারবেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এবারের হজে 60,000 মুসল্লি অংশ নিতে পারবেন। এর মধ্যে 15,000 দেশটির নাগরিক এবং অন্যান্য দেশ থেকে আসতে পারবেন বাকি 45,000। তবে যাদের বয়স 18 বছরের কম এবং 60 বছরের বেশি তারা হজ পালনের জন্য বিবেচিত হবেন না। বলা হয়েছে, যারা হজের জন্য নির্বাচিত হবেন তাদের অবশ্যই করোনার 2টি ডোজ টিকা নিতে হবে এবং সৌদি আরবে পৌঁছানোর পর 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে। খুলনার ফুলতলা উপজেলার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিলের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন 600 পরিবারের মাঝে সহায়তার চাল, ডাল, আলু, পেঁয়াজ ও মাছ বিতরণ করেন। এ সময় 40 জন গ্রাম চৌকিদারকে সাইকেল ও পোশাক প্রদান করা হয়। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের খবর। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে কাল দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই 2023 বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে যাবে টাইগাররা। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ওয়ানডে জিততে চায় শ্রীলঙ্কাও। সেটা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 1টায় মুখোমুখি হবে এই দুই দল। রিপোর্ট করছেন মনিরুপন। প্রথম ওয়ানডে জিতে কিছুটা স্বাচ্ছন্দ্যে রয়েছে বাংলাদেশ। সিরিজে এগিয়ে থাকায় আর প্রচণ্ড গরমের কারণেই হয়তো ক্রিকেটারদের বিশ্রামে রেখেছেন কোচ রাসেল ডোমিঙ্গো। দল অনুশীলনে না গেলেও দ্বিতীয় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস ঠিকই আছে টাইগারদের। মন থেকে যাচ্ছিলাম এবং এফোর্ট দিচ্ছিলাম যতটা পারে নিজে থেকে, কারণ একটা বাংলাদেশের জয়ের খুব দরকার ছিল। তো ইনশাল্লাহ সেটা ভূমিকা কিছুটা নিজে রাখতে পেরেছি। দল যেভাবে চাইবে সেভাবে ব্যাটিং করতে প্রস্তুত, সেটা 8 নম্বরে হোক 7 নম্বরে হোক। বাট দেখতে হবে, যদি আমাকে প্রশ্ন করা, অবশ্য আমি নাম্বার 5-6 ব্যাটিং করতে চাই, যদিও এটা এখন সম্ভব না টিম কম্বিনেশনের কারণে। এই ম্যাচ জিতলে সিরিজ জয়ের পাশাপাশি 2023 বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে বাংলাদেশ। 1 নম্বর জায়গাটা ভালো লাগার, তবে সেটা ধরে রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ। আপাতত এই সব নিয়ে চিন্তা না করে মাঠে নিজের পারফরমেন্স নিয়ে মনোযোগী সাইফুদ্দিন। এই সিরিজে প্রথম থেকে খেলবো, এরকম একটা গোল সেট করে আসলে বাড়ি থেকে আসা। ইনশাল্লাহ প্রথম ম্যাচটা শুরু পেয়ে কিছুটা হলো নিজেকে মেলাতে পেরেছি, যেহেতু আরো 2টা ম্যাচ সামনে বাকি আছে, চেষ্টা করবো ধারাবাহিকতা বজায় রাখা। এদিকে প্রথম ম্যাচ হেরে কিছুটা চাপেই আছে শ্রীলঙ্কা। অনভিজ্ঞ দল হলেও টাইগারদের বিপক্ষে ভালোই লড়েছে লঙ্কানরা। তবে সিরিজ বাঁচাতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই তাদের। ঘরের মাঠে টানা 8 জয় পাওয়া টাইগারদের বিপক্ষে কাজটা সহজ হবে না লঙ্কানদের জন্য। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার চালু করছে সরকার। আগামী 5 আগস্ট শেখ কামালের জন্মদিনে এই পুরস্কার চালু করার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে করোনায় ক্ষতিগ্রস্ত আরও 200 ক্রীড়াবিদকে আর্থিক সহায়তাও দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। রিপোর্ট করছেন পরকারমান। ক্রীড়াবিদরা তাদের অবদানের হিসেবে খুব কমই মূল্যায়িত হয়ে থাকেন। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রথা থাকলেও তা একেবারেই অপ্রতুল। দেশ সেরা ক্রীড়াবিদদের অবদান মূল্যায়ন করতে এবার এগিয়ে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে তারা চালু করতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার।
আগস্টের প্রথম সপ্তাহে শেখ কামালের জন্মদিনে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। জুলাইয়ের 15 তারিখের মধ্যে আমরা জাতীয় ক্রীড়া পুরস্কারটি আমরা দিতে চাই, যেটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে, এবং 8ই আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কারটা আমরা দিতে চাই। এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত আরও 200 ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রত্যেক ক্রীড়াবিদকে 7,000 টাকা করে মোট 14 লাখ টাকা বিতরণ করা হয় এ সময়। আমরা দেখেছি বিকেএসপি কোনো ক্রীড়াবিদদেরকে আমরা সহযোগিতা করতে পারিনি। গত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বালক বালিকা তাদেরকে আমরা কোনো কিছু সহযোগিতা করতে পারিনি, যার কারণে তাদেরকে দেওয়ার জন্যই মূলত আসলে এই টাকাটা আমরা দিয়েছি। 8টি বিভাগীয় ও 64টি জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের মধ্যে প্রায় 2.25 কোটি টাকার চেক বিতরণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভয়াবহ করোনার সংক্রমণ, 7 দিনের লকডাউনে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ। করোনাকালে বেড়েছে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, বন্ধ হয়নি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা বেচা। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, আছড়ে পড়বে বুধবার। ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তৈরির সম্ভাবনা নেই বললেন তথ্যমন্ত্রী। পাসপোর্টে পরিবর্তনে বিএনপির সমালোচনা। এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কুষ্টিয়া থেকে ইসলামী বক্তা মুফতি আমির হামজা গ্রেফতার। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/8nbangla news। ধন্যবাদ সবাইকে।